Good morning, boys. Welcome to my online class. I'm Shubroto, your chemistry lecturer, St. Gregory High School and College. আজকে তোমাদের সাথে আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে চলে আসলাম, যেখানে আমরা চ্যাপ্টার 8-এর আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। স্টেমটা কি দেওয়া আছে? বাই বার্নিং অফ 1 mole ইথেন we get 1109 kilojoule heat and into জিঙ্ক থেকে উৎপন্ন হচ্ছে। এখানে একটা সেল রিঅ্যাকশন দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকোয়াস সলিউশন সল্ট ব্রিজ, কপার 2 থেকে কপার। হোয়াট ইজ ইলেকট্রোলাইট? রাইট দ্য ডিফারেন্স বিটুইন হাইড্রোলাইসিস অ্যান্ড হাইড্রেশন রিঅ্যাকশন। ডিটারমাইন দ্য কার্বন কার্বন বন্ড এনার্জি ফর reaction 1. If the bond energy of carbon hydrogen oxygen oxygen carbon oxygen and oxygen hydrogen are 414 498 724 446 kilojoule per mole. Is it possible to produce electricity from the given cell? Analyze your answer logically. সো আমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেন আমরা অ্যান্সারটা শুরু করি। প্রথম ইলেকট্রোলাইটের সংজ্ঞা কি? ইলেকট্রোলাইট হলো যে একটা সলিউশনের মধ্যে আমরা যে দ্রবণটা নিই, সেই দ্রবণটা আয়নগুলোকে যে বহন করে নিয়ে যায়, সেটাকে সাধারণত আমরা ইলেকট্রোলাইট বলি। আমরা যদি ইংলিশে বলি তাই কি বলবো? দি সাবস্টেন্স দ্যাট লেট ইলেকট্রিসিটি পাস ইন দ্য molten and solution state but do not let pass in their solid state. তার মানে molten আর সলিউশন স্টেটে তারা কি করে? ইলেকট্রিসিটি পাস করে, কিন্তু সলিড স্টেটে তারা কোনো কিছু পাস করে না। এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। Simultaneously bring about chemical changes in their substance are called electrolyte. আমরা একটু লিখে দিই। The substance that let electricity pass in their molten and solution state but do not pass in their solid state and simultaneously bring about chemical change in that substance are called electrolyte. ওকে, আমরা ইলেকট্রোলাইটের সংজ্ঞাটা পেলাম। এরপর আমরা 2 নম্বরে বলছি হাইড্রেশন আর হাইড্রোলাইসিসের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স বিটুইন হাইড্রোলাইসিস and hydration reaction. ওকে, আমরা যদি সংজ্ঞাটা শুরু করি। হাইড্রোলাইসিস, হাইড্রেশন, শুরু করি। দ্য কেমিক্যাল চেঞ্জ in which water as a reactant
reactant reacts with other compounds and produce some new compound is called hydrolysis. ওকে, আমরা জিনিসটা বুঝতে পারছি যে কেমিক্যাল চেঞ্জের মধ্যে ওয়াটার এখানে একটা রিয়েক্ট্যান্ট হিসেবে থাকবে আর সেখানে রিয়েকশন করবে, করে যে নতুন একটা কম্পাউন্ড তৈরি করবে, একে আমরা কি বলবো? হাইড্রোলাইসিস। আর হাইড্রেশন রিয়েকশন কি? The reaction where one or more molecules of water combine with ionic compound during formation of crystal lattice is called hydration reaction. কি বলছে যে প্রথমটা একটু দেখি। প্রথমটা বলছে যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা কি? হাইড্রোলাইসিসের রিঅ্যাকশনটা হলো ওয়াটার যেখানে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে একটা নতুন প্রোডাক্ট তৈরি করবে, ওয়াটারটা এখানে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করবে। আর হাইড্রেশন রিঅ্যাকশনটা কি? হাইড্রেশন রিঅ্যাকশনের মধ্যে ওয়াটার আর মলিকুলস অফ ওয়াটার কি করবে? কম্বাইন হবে কম্পাউন্ডস ডিউরিং ফর্মেশন অফ ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে এই ওয়াটারটা এসে বসে পড়ে একটা ক্রিস্টাল ল্যাটিসের কাঠামোতে একটু চেঞ্জ আনবে, সেটাকে আমরা বলবো হাইড্রেশন রিঅ্যাকশন। ওকে, তারপর দুইয়ে আমরা কি লিখবো? দ্য টু এন্ডস অফ এনি কম্পাউন্ড জয়েন উইথ টু অপোজিট চার্জ পার্ট অফ ওয়াটার। আমরা একটু লিখে দিই। সাধারণত হাইড্রোলাইসিস রিঅ্যাকশনে পানির H+ আয়ন আর OH- আয়নের যে পজিটিভ আর নেগেটিভ পার্টের সাথে আমাদের যে অন্য রিঅ্যাক্ট্যান্টটা থাকে সেটার পজিটিভ নেগেটিভ প্রান্তটা পজিটিভটা পানির নেগেটিভের সাথে অ্যাটাচড হয় আর নেগেটিভটা পানির পজিটিভ আয়নের সাথে অ্যাটাচড হয়। আমি একটু লিখি, দ্য টু এন্ডস অফ এনি কম্পাউন্ড join with the two opposite charge parts of the water and form a new compound. আর এখানে কি হবে আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। ওয়াটার মলিকিউল দ্যাট জয়েন্স উইথ আয়নিক কম্পাউন্ড ইজ কল্ড ল্যাটিস ওয়াটার আর হাইড্রেটেড ওয়াটার। এখানে কি হবে? যে ওয়াটারটা কি করবে? আয়নিক কম্পাউন্ডের সাথে যুক্ত হবে, সেটাকে আমরা ল্যাটিস ওয়াটার অথবা হাইড্রেটেড ওয়াটার বলবো। ওয়াটার মলিকিউল দ্যাট জয়েন উইথ দ্য ionic compounds is called lattice water
or hydrated water. তিনে আমরা কি করব, আমরা একটা রিঅ্যাকশন লিখব, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা সলিড আকারে নিচে জমা হবে আর উৎপন্ন হবে আমার HCl। আমি যদি এখানে রিঅ্যাকশনটা লিখি, মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 6 অণু ওয়াটার, ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু 6H2। ওকে, আমরা দুইটা সেকেন্ড পয়েন্টটা একটু দেখি। সেকেন্ড পয়েন্টটা কি বলছে যে প্রত্যেকটা পজিটিভ আয়ন ওয়াটার নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে কোন কম্পাউন্ডের, ওয়াটারের সাথে যে কম্পাউন্ডটা রিঅ্যাকশন করবে, আর নেগেটিভ প্রান্তটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু ওয়াটার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3 অণু ওয়াটার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার যুক্ত হয়ে কী হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু ওয়াটার, হাইড্রেটেড ওয়াটার এর মধ্যে ঢুকে যাচ্ছে। সি নাম্বারের অ্যান্সারে যাচ্ছি। সি নাম্বার অ্যান্সারটা হলো কি, এখান থেকে কার্বন কার্বনের বন্ডটা বের করতে বলছে। তাহলে বন্ড বের করার জন্য আগে আমাদের রিঅ্যাকশন করতে হবে ইথেন প্লাস অক্সিজেন, CH3 প্লাস অক্সিজেন। আমাদের অবশ্যই ব্যালেন্স করে রাখতে হবে, এখান থেকে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আছে কি 2, আমরা সমতা করি 2, এখানে 2 হবে। আর আছে 3টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, তাই 3 দুগুণে 6, আমার আছে কয়টা অক্সিজেন আছে 2 2 4, 4 আর 3 7, তাহলে এখানে হবে 7/2। তাহলে আমরা এখন এটা যদি একটু স্ট্রাকচারাল ফর্মুলা লিখি, তাহলে স্ট্রাকচারাল ফর্মুলাটা হবে H প্লাস ডাবল বন্ড O 2C ডাবল বন্ড O প্লাস HOH, এখানে 3 মোল। তাহলে আমাদেরকে অবশ্যই অ্যামাউন্ট অফ আমাদের এখানে যে এনার্জিগুলো ব্রেক করতে এনার্জি লাগবে সেটা আমরা বের করব। অ্যামাউন্ট অফ এনার্জি required to break the bonds of reactants কি হবে, 6 molecule of hydrogen carbon hydrogen bond plus 1 molecule of carbon carbon bond, 7/2 molecule of oxygen bond। ওকে, আর এরপরের যেটা হবে যে রিলিজ of energy from the new bond। আমাদের নিউ বন্ড থেকে কতটুকু এনার্জি রিলিজ করবে সেটা আমরা একটু করি। নিউ বন্ড আমরা কি পাচ্ছি হলো এখানে 2 molecule or 4 molecule of carbon oxygen bond আর 6 molecule of oxygen hydrogen bond। তাহলে কি লিখব, 4 molecule of carbon oxygen bond plus 6 molecule of oxygen hydrogen bond। সো ডেল্টা H ইকুয়াল টু আমরা কি লিখব, 6 into CH bond plus carbon carbon bond plus 7/2 into oxygen bond minus 4 into carbon oxygen bond plus 6 into oxygen hydrogen bond। এখন আমাকে বের করতে হবে ডেল্টা H এর ভ্যালুটা দেওয়া আছে 1109 কিলোজুল। আমাকে বের করতে হবে কার্বন বন্ড, একটু দেখে নেই, কার্বন বন্ডটা বের করতে হবে। আমরা কোশ্চেনটা দেখি, কার্বন বন্ড এনার্জি বের করতে হবে। সো আমরা এখান থেকে কার্বন বন্ড এনার্জিটা রেখে বাকি সব কিছু যোগ বিয়োগ করে বসিয়ে দিব। তাহলে এখানে লিখব অর -1109 equal to 6 into
414 plus carbon carbon bond plus 7/2 into 498 minus 4 into 7 to 4 minus 6 into 464. ওকে, আমার যেহেতু এখানে মাইনাস আছে দুইটা আগে মাইনাস দিয়ে দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে এই দুইটার আগে আমি মাইনাস দিয়ে দিচ্ছি। ভ্যালুগুলো বসাবো, এটা বাম দিকে নেবো একদম সরাসরি। আমি এখন বের করে ফেলি ক্যালকুলেশন করে। এটা কার্বন কার্বন বন্ড ইকুয়াল টু 444 কিলোজুল। আমি যদি ক্যালকুলেশন করি এটা আসবে। সো দ্য বন্ড এনার্জি of carbon carbon is 344 kilojoule. Okay, ক্লিয়ার? সবাই মনে বুঝতে পেরেছি। আমরা এখন ডি নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ডি নাম্বার কোশ্চেনে বলছে যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন অ্যাকোয়াস, কপার থেকে কপার আয়ন উৎপন্ন হয়, এটা থেকে কোনো ইলেকট্রিসিটি পাস করা যাবে কিনা। সো আমি আগে সেল রিঅ্যাকশনটা একটু লিখে নিই। জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন, যেটা আমাদের স্টেমে দেওয়া আছে, কপার 2 থেকে কপার মেটাল। সো আমাদের এটা বুঝতে হবে যে এটা একটা সেল রিঅ্যাকশন। সেল রিঅ্যাকশনে এই দুইটা বন্ড দিয়ে বা এই দুইটা টান দিয়ে বুঝেছে এখানে একটা সল্ট ব্রিজ আছে। সো এটার ফিগারটা কীরকম হবে সেটা আমরা একটু আঁকি। ফিগারটা আঁকি, তাহলে ফিগার এঁকে আমি বুঝিয়ে দিব, তোমরা বাকিটা নিজের মতো করে লিখে নেবে। এটা একটা সল্ট ব্রিজ। এটা হলো দুইটা বিকার। এই বিকারে সাধারণত বাম দিকে থাকে অ্যানোড, লেফট সাইডে থাকে অ্যানোড, আর রাইট সাইডে থাকে ক্যাথোড। আর এখানে যেহেতু এটা একটা গ্যালভানিক সেল, গ্যালভানিক সেলে এখানে একটা কি থাকবে, একটা লাইট থাকবে। এখানে আছে জিঙ্ক, যেহেতু জিঙ্ক আমার বাম দিকে সেলের বামে থাকবে অ্যানোড, সো এটা জিঙ্ক, এটা জিঙ্কের সলিউশন জিঙ্ক 2 প্লাস। এটা হলো কপার, এটা হলো কপারের সলিউশন কপার 2 প্লাস অ্যানোড। এটা হচ্ছে ক্যাথোড, CaTH ক্যাথোড, এটা অ্যানোড। ওকে, ফিগার কি গ্যালভানিক সেল। সো আমি এটা একটু বুঝাই দিই বিষয়টা কি। বিষয়টা হলো যে এই জিঙ্ক আমাকে কিন্তু দেওয়া আছে সেল রিঅ্যাকশনটা কি। সেল রিঅ্যাকশনটা জিঙ্ক থেকে জিঙ্ক 2 আয়ন উৎপন্ন হয়েছে, কপার 2 থেকে কপার ধাতু উৎপন্ন হয়েছে। তাহলে আমার এখান থেকে এটা উৎপন্ন হচ্ছে, তার মানে জিঙ্ক থেকে এটা উৎপন্ন হচ্ছে। সো জিঙ্ক কী করবে, তার দুইটা ইলেকট্রন রেখে এখানে জিঙ্ক আয়ন হিসাবে চলে আসবে। এটার সাইনটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ? মনে করো আমার যদি এখানে 5 কোটি জিঙ্ক থাকে, দুইটা ইলেকট্রন রেখে একটা জিঙ্ক এখানে চলে আসছে, তাহলে 5 কোটি জায়গায় আসছে কি 4,99,999,999টা জিঙ্ক আছে, আর দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা এখান থেকে এখানে চলে আসছে। তাহলে এক্সট্রা দুইটা ইলেকট্রন থাকার কারণে এটার সাইনটা নেগেটিভ হলো। আর এরপর এই ইলেকট্রনটা এখান থেকে এদিকে আসবে, এসে এই 2 প্লাসটা এইটার মধ্যে এসে কী করবে, দুইটা ইলেকট্রনটা নিবে। নেওয়ার পর যেহেতু এখান থেকে এক্সট্রা তোমার দুইটা পেয়ে যাচ্ছে, ইলেকট্রন সে নিচ্ছে, তাহলে এটার সাইনটা হবে কি পজিটিভ। ওকে, কেন? আমার এখানে যতগুলো ছিল তার থেকে একটা এক্সট্রা অ্যাটম এখানে যুক্ত হচ্ছে, তাহলে একটা এক্সট্রা অ্যাটম যুক্ত হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, এবং সেই ঘাটতিটা সে যেহেতু দেখা দিবে, তাহলে এখানে পজিটিভ আয়নের পরিমাণটা বেড়ে যাবে। এই কারণে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন সবাই একটু সেল রিঅ্যাকশনটা দেখি। জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 আয়ন হয়, আর কপার সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার মেটাল তৈরি করে। যেহেতু এইখান থেকে সম্পূর্ণ ইটা ঘুরে এখানে আসে, আর এই ঘোরার কারণে যেহেতু একটা সেল কমপ্লিট হয়, এ কারণে এটা হবে কি, আর এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে, বা আমি বলতে পারি এখান থেকে ইলেকট্রনের প্রবাহ থাকবে। ইলেকট্রনের প্রবাহ মানে তড়িতের প্রবাহ বা কারেন্টের প্রবাহ। তো সেল রিঅ্যাকশন, পুরো সেল রিঅ্যাকশনটাকে জিঙ্ক প্লাস Cu2 প্লাস উৎপন্ন হবে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার।
ওকে, বুঝতে পেরেছি সবাই? এটা হবে সলিড, এটা হবে অ্যাকোয়াস, এটা হবে অ্যাকোয়াস, এটা হবে সলিড। ক্লিয়ার? সো আমরা এখানে এই জিনিসটা ব্যবহার করছি। এখন তোমাদের কোশ্চেন, স্যার সল্ট ব্রিজ কেন আমরা ব্যবহার করছি? সল্ট ব্রিজ ব্যবহারের কারণ কি? কারণটা হলো আমরা এইখানে কন্টিনিউয়াসলি যে জিঙ্ক আয়ন আসতে থাকে আর এখানে যদি কন্টিনিউয়াসলি কপার আয়ন চলে যায় তাহলে এখানে কী হবে, নেগেটিভ আয়নের পরিমাণ কমতে থাকবে বা পজিটিভ আয়নের পরিমাণ বাড়তে থাকবে, আর এখানে নেগেটিভ আয়নের পরিমাণ বাড়তে থাকবে, পজিটিভ আয়নের পরিমাণ কমতে থাকবে। একটা পর্যায়ে এই জিঙ্ক এখান থেকে আর এখানে আসতে চাবে না, কারণ এখানে অনেক পজিটিভ আয়ন আছে, এখান থেকে আর পজিটিভ আয়ন আসতে চাবে না। সো যেহেতু যাবে না তখন একটা পর্যায়ে রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ইলেকট্রনের বা আয়নের ব্যালেন্স করতে হয়। তাহলে এই পজিটিভ আয়নকে ব্যালেন্স করার জন্য এখান থেকে কিছু নেগেটিভ আয়ন চলে আসবে, আর এইখানে নেগেটিভ আয়নকে ব্যালেন্স করার জন্য এখান থেকে কিছু পজিটিভ আয়ন চলে আসবে। তাহলে এই পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পরস্পরকে কী করবে, ব্যালেন্স করবে, এবং ব্যালেন্স করার মাধ্যমে এইখান থেকে পজিটিভ মানে জিঙ্ক আয়নটা আবার রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে, এবং রিঅ্যাকশনে অংশগ্রহণ করলে আমরা কন্টিনিউয়াসলি তড়িৎ প্রবাহ পাবো। এই কারণে সল্ট ব্রিজটা ব্যবহার করা। এখানে সাধারণত পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এই ধরনের ধাতব লবণ ব্যবহার করে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই সম্পর্কিত আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ। বাই বাই।